তাহলে উইকনেসও মোটামুটি আমরা দেখে ফেলছি। তার মানে প্রথম কথা হলো টাইম যেটা স্পেন্ড বিভিন্ন জায়গায় সেটা হচ্ছে, এবং মডেলটাও আমরা দেখলাম যে এটা আসলে কমপ্লেক্স একটা মডেল, এবং রিস্ক অ্যাসেসমেন্ট এক্সপার্টিস রিকোয়ার্ড, যে কারণে এখানে আর একটা কস্ট তোমাকে কি করতে হবে, এক্সট্রা স্যালারি তোমাকে দিতে হবে। তারপরে যে স্পাইরাল মে কন্টিনিউ ইনডেফিনেটলি, যেটা বলছি যে ক্লোজ ইন্ডেড না, এটা ওপেন ইন্ডেড, তার মানে তার যে গতিপথ সেটা কি হতে পারে, অসীম হতে পারে। তার মানে এইটা যদি কোনো জায়গায় এসে স্যাটিসফ্যাকশন না হয়, তাহলে সাইকেলটা ঘুরতেই থাকে এবং এর টাইম এবং কস্ট এরকম কিউমুলেটিভ আকারে এটা বাড়তে থাকে। ডেভেলপার্স মাস্ট বি রিঅ্যাসাইন্ড ডিউরিং নন ডেভেলপমেন্ট ফেজ অ্যাক্টিভিটিস। তার মানে আমরা যে ইয়াটা ডেভেলপার যে প্রথম যে প্ল্যান করে যেটা নামছিলাম, হয়তো 11 জন বা 10 জনের টিম না, সেটা না, ফেজের আগে অনেক সময় আমাদের কি করতে হয়, যেগুলো নন ডেভেলপমেন্ট ফেজ যেগুলো আছে সেগুলোর জন্য আমাদের নতুন নতুন ডেভেলপার কি করতে হয়, রিঅ্যাসাইন করতে হয়। এটা যেমন সুবিধা, ওই যে বললাম ফ্লেক্সিবল অ্যাডভান্টেজ, ফ্লেক্সিবিলিটি আছে টিমের এই ম্যানেজমেন্ট চেঞ্জ করার। আবার অসুবিধাও এটা যে নতুন নতুন ডেভেলপার আমাকে এখানে কি করতে হয়, অবশ্যই ইনক্লুড করতে হয়, যাদেরকে আবার নতুন কিছু শেখাতে হয়, টিমের সাথে ইনক্লুড করতে হয়, টিমের সাথে অভ্যস্ত করতে হয়। এই কারণেও কিছুটা ডিফিকাল্টিস ফেস করতে হয়। মেবি হার্ড টু ডিফাইন অবজেক্টিভ, যেমন আমরা বলছি যে অবজেক্টিভ, তারপর হচ্ছে ভেরিফাই এবং মাইলস্টোনস যেগুলো, তারপরে তোমার যে প্রত্যেকটা ফেজ যে সাইকেলটা যে আমরা ইটারেশন করলাম, যে পুনরাবৃত্তি করছি, এগুলো আসলে কতটুকু বা কি সময় কোন আঙ্গিকে আমরা এটা করব, এটা একদম এক্সাক্ট কি করা যায় না, ডিফাইন করা যায় না, সম্ভব হয় না, কঠিন এটা। কারণ যেহেতু আমরা শুরুই করছি এটা অনেকটাই কিসের উপর, একটা আইডিয়ার উপর, একটা প্রিলিমিনারি একটা কনসেপ্টের উপর এটা যাচ্ছে। সবকিছুই টোটাল অবজেক্টিভ বা গোলস একদম পরিপূর্ণভাবে আমরা ডিফাইন করতে পারবো, এটা এই মডেলে পাওয়া যায় না। যেমন ওয়াটারফল বা ভি শেপে আমাদের এটা একদম ডিফাইন করা থাকে, আমরা আমাদের অবজেক্টিভটা এই বা গোলটা এই, আলটিমেট আউটপুটটা এই হবে। তাহলে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের উপর বেস করে আমরা কি করতে পারবো, মডেলটা কোথায় আমরা ব্যবহার করতে পারবো, কোন সময়ে কোন সিচুয়েশনে, সেটা আমরা ডিসিশন নেব। দেখো, হোয়েন ক্রিয়েশন অফ এ প্রোটোটাইপ ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তার মানে যেখানে আমরা প্রোটোটাইপিং এর যে অ্যাডভান্টেজ বা সুবিধা ফ্যাসিলিটিস, প্রোটোটাইপিং কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারছি, ওই ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা স্পাইরালেও যেতে পারি, যেহেতু আমাদের প্রোটোটাইপিংটা এখানে আমরা নিয়ে আসছি। যেমন হোয়েন কস্ট এন্ড রিস্ক ইভালুয়েশন ইজ ইম্পর্টেন্ট, তার মানে যে সকল প্রজেক্টের ক্ষেত্রে কস্ট এবং রিস্ক এটার ইভালুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, সেই সকল ক্ষেত্রেও আমরা কি করতে পারি, স্পাইরাল মডেল আমরা নিয়ে আসতে পারি, যেহেতু অন্য কোনো মডেলে এই কস্ট এবং প্রত্যেকটা ফেজে কস্ট এবং হচ্ছে রিস্ক ইভালুয়েশনটা নাই, এটাই শুধুমাত্র আছে। তারপরে ফর মিডিয়াম টু হাই রিস্ক প্রজেক্ট, তার মানে একটা ছোট প্রজেক্টে এতে স্পষ্টই বোঝা যাচ্ছে, যদি ছোট প্রজেক্ট হয় তাহলে আমরা অবশ্যই এই মডেলে যাব না, যতই সেটা ক্রিটিক্যাল সিস্টেম হোক, তাহলে আমরা ভি শেপ বা অন্য কোনো মডেলে সেটা আমরা চেষ্টা করব। ছোট প্রজেক্টে যদি আমরা স্পাইরাল মডেল নিয়ে যাই, তাহলে যে কস্ট আসবে ওই কস্ট দিয়ে প্রজেক্ট কোনোভাবেই পোষাবে না। তাহলে অবশ্যই আমরা মিডিয়াম টু হাই রিস্ক যেসব প্রজেক্ট, যেগুলো ধরো একেবারেই লাইফ ক্রিটিক্যাল, সেফটি ক্রিটিক্যাল সিস্টেম, যেগুলো মানুষের জীবন মরণের সাথে সম্পর্কিত, যেগুলো হাইলি তোমার ধরো ইকোনমিক্যাল কোনো ডিসবার্সমেন্টের সাথে তোমার সম্পর্ক আছে, এই টাইপের যদি কোনো প্রজেক্ট হয়, তাহলে আমরা স্পাইরাল মডেলে যেতে পারি। তবে এখানে আরেকটা বিষয় আমাদের মাথায় আছে যে হাই রিস্ক বা যদি মিডিয়াম রিস্ক, এক্ষেত্রে তো আমরা ভি শেপেও যেতে পারি। তাহলে ভি শেপে না যে আমরা কেন স্পাইরালে যাব, বুঝো নাই? এটা একটা কোশ্চেন আসে না? রিস্কি প্রজেক্ট আমরা দেখছি যে আমরা ভি শেপেও যেতে পারি, স্পাইরালেও যেতে পারি, তাহলে কোনটায় যাব? একটাই তো, দুইটা তো একসাথে সঠিক হতে পারে না, হয় আমরা স্পাইরালে যাব অথবা ভি শেপে যাব। তাহলে কোন ক্ষেত্রে আমরা ভি শেপে যাব, কোন ক্ষেত্রে আমরা স্পাইরালে যাব, এইটুকটাকে কেউ আইডেন্টিফাই করতে পারো? হ্যাঁ, স্যার যখন প্রোটোটাইপিং এর সুবিধা আছে তখন স্যার আমরা স্পাইরালে যাব, আর যদি এরকম ইউজার না পাওয়া যায় তাহলে আমরা ভি শেপে যাব। হ্যাঁ, ইউজার ইনভলভমেন্ট যদি না করতে পারি, তাহলে আমাদের ভি শেপে গেলে হবে? না স্যার, হ্যাঁ, না স্যার ভি তখন তো শেপের আর শর্ত কি? ভি পারবো শেপের না। শর্ত হচ্ছে তোমার সব রিকোয়ারমেন্ট আগে জানা থাকতে হবে।
বুঝতে পারছো? টেকনোলজি তোমার ওয়েল নন জি স্যার। থাকতে হবে। কিন্তু স্পাইরালে আমরা কি বলছি, প্রাথমিক একটা কনসেপ্টের উপর আমরা যাত্রা শুরু করতে পারি। হাই রিস্কি প্রজেক্ট কিন্তু সব রিকোয়ারমেন্ট জানা আছে, তাহলে কি আমি স্পাইরালে যাওয়ার দরকার আছে? না, তাহলে তো আমি যাবো না। তাহলে আমি হিসেবে যাবো, তাহলে আমি অল্প কষ্টে আমি সেটাকে কি করে ফেলতে পারবো, কমপ্লিট করে ফেলতে পারবো। তাহলে স্পাইরাল আমি তখনই যাব হাই রিস্ক প্রজেক্ট বাট রিকোয়ারমেন্ট আমি জানি না, সব নতুন নতুন রিকোয়ারমেন্ট আমাকে এক্সপ্লোর করতে হতে পারে, তখন আমাকে স্পাইরালে চলে যেতে হবে। বুঝতে পারছো? তারপর লং টার্ম প্রজেক্ট কমিটমেন্ট যদি থাকে, ঠিক আছে, মানে টাইমের কোনো আসলে বিষয় না, যে কোনো চেঞ্জ পটেনশিয়াল চেঞ্জ আসলে আমি কি করতে পারবো, সেটাকে আমি প্রায়োরিটি দিয়ে সেটাকে আমি অ্যাকোমোডেট করতে পারবো, এরকম যদি কন্ডিশন থাকে তাহলে আমি অবশ্যই স্পাইরাল মডেলে যাব, তখন ভি শেপে আমি যেতে পারবো না চাইলে। ইউজার্স আর আনশিওর অফ দেয়ার নিডস, মানে যে সকলকে, যেমন ভি শেপে ইউজারের বা কাস্টমারের সব জানা থাকবে যে আমার এই নিড দরকার, মানে রিকোয়ারমেন্ট সব পরিষ্কার থাকবে, বাট যে জায়গায় ইউজার নিজেই জানে না, যে ডেভেলপ করবে সেও জানে না, ইউজারও জানে যে আসলে এই সিস্টেমের কি ফিচার থাকবে প্রাথমিক স্টেজে, এটা সাইকেল সব কমপ্লিট করতে করতে শেষে যে এসে পরিষ্কার হয় যে আসলে আমরা এই জিনিসটাই দরকার ছিল। এই জন্য বলা হয় যে এই সিস্টেম, যে সকল সিস্টেমের রিকোয়ারমেন্ট খুব কমপ্লেক্স, অর্থাৎ রিকোয়ারমেন্ট বোঝা যায় না, রিকোয়ারমেন্টকে আইডেন্টিফাই করা যায় না এত সহজে, সেই সকল ক্ষেত্রে আমরা স্পাইরাল যাব। নিউ প্রোডাক্ট লাইন, মানে যেটা বললাম নতুন প্রোডাক্ট, ইতিপূর্বে এরকমের সফটওয়্যার ছিলও না, কেউ তৈরিও করেনিও, কেউ ভাবেও নি, এই টাইপের যদি কোনো প্রজেক্ট হয় তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, স্পাইরালে যেতে হবে। তারপর সিগনিফিকেন্ট চেঞ্জ আর এক্সপেক্টেড, অর্থাৎ আমরা এটা বুঝতেই পারছি শুরুতেই যে অনেক চেঞ্জ আসতে পারে ফিউচারে, অর্থাৎ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বা এক্সপ্লোরেশনের মধ্য দিয়ে এই প্রজেক্টটাকে আমাকে নিয়ে যেতে হবে, তখন আমাকে অবশ্যই স্পাইরাল মডেল সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তাহলে স্পাইরাল মডেলটা প্রথম যদি আমরা আবার একটু সামারি করি, সবগুলো মডেলের কমন ফিচার বা কম্বিনেশন করে কম্বাইন করে একটা মডেল তৈরি করা হয়েছে, সেটা স্পাইরাল। ইউনিক ফিচার যদি বলি, অন্য কোনো মডেলের রিস্ক অ্যানালাইসিস ছিল না, এটা সেই রিস্ক অ্যানালাইসিসটা আছে। আর স্ট্রেংথের কথা বলি, এটাই একটা প্রথম স্ট্রেংথ। দ্বিতীয় স্ট্রেংথ হলো একদম জিরো আইডিয়া থেকে আমরা কাজ শুরু করতে পারি, এবং যে কোনো ধরনের চেঞ্জ আমরা এখানে নিয়ে আসতে পারি। যে কোনো ধরনের হাই রিস্ক প্রজেক্টের ক্ষেত্রে, আননন প্রজেক্টের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। যদি ডিসঅ্যাডভান্টেজ বলি, ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে হলো টাইম বেশি লাগবে, কস্ট বেশি লাগবে, ঠিক আছে। তারপরে তোমার ধরো যেহেতু প্রোটোটাইপিং এর যে সুবিধা নিতে যাচ্ছে, তাহলে ইউজারের সেই ইনভলভমেন্ট থাকতে হবে, ইউজার যদি ইনভলভ না থাকে তাহলে এই প্রজেক্টে আমরা যেতে পারবো না, এটাও একটা ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ ক্রাইটেরিয়া। এগুলোকে মাথায় রেখে তাহলে আমরা যতগুলো মডেল দেখলাম, কোন সিচুয়েশনে কোন প্রজেক্টের ক্ষেত্রে কোন মডেলটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এখন আমরা ডিসিশন নিতে পারবো। এগুলো সব হলো প্ল্যান ড্রাইভেন মডেল আমরা দেখলাম। এর পরে যেটা আমরা দেখবো সেটা হলো আমাদের অ্যাজাইল মেথড। তাহলে স্পাইরাল সম্পর্কে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আগে আমরা ডিসকাস করে পরবর্তীতে অন্য মডেলের দিকে আমরা যাব। বলো। হ্যাঁ, আরাফাত হোসেন, জি স্যার। ক্লাসে আছো তো? জি স্যার, আছে স্যার। গুড। বলো তো স্পাইরাল মডেলের ইউনিক ফিচার কোনটা? ইউনিক ফিচার স্যার, হ্যাঁ, অন্যান্য প্রজেক্ট থেকে একেবারেই আলাদা, অন্যান্য মডেল থেকে কোথায় সেটা? স্পাইরাল মডেলে আমরা হচ্ছে ফার্স্টে যে মডেলগুলো দেখছিলাম তার মধ্যে সব একদম ইউনিক ফিচার যা অন্য কোনো মডেলে নাই, শুধু স্পাইরালে আছে। বলো। নাবিলা আছো? স্যার প্রতিটা ফেজে যে রিস্ক অ্যানালাইসিস করতে হয় এটা।
স্যার রিস্ক অ্যানালাইসিস। হ্যাঁ জি এটাই স্যার, আমি রিস্ক একটু আগে অ্যানালিসিস স্যার, বলেছি। তার মানে যেটা হলে অন্য এখানেই কোনো আছে স্যার। মডেলে এটা নাই, শুধুমাত্র এখানে আছে। এটা ইংলিশ টিচার, ঠিক আছে? এরকম করে ভাইবার সময় কিন্তু এরকম করে কোশ্চেন করা হয়। ভাইবা জনক কোষে কোন স্যার পরীক্ষা মিলে জানো? ভাইবা নিলে কি হইতো স্যার? ভাইবা ভাইবা নিলে তো রেজাল্ট খারাপ করো তোমরা, এই জন্য নেয়নি। কি অবস্থা কেন স্যার? তোমরাই ভাইবা বলছো, নিলেই তো স্যার ভালো, সব পারি। তোমরা বলেছো গুগল ফর্মে যায় আর লিখতে কবিতা। আর ভাইবা নিলে আমরা নার্ভাস ফিল করি, অনেক জানা প্রশ্নের আমরা উত্তর দিতে পারি না। আর প্রথম প্রথম করতাম, এখন আর করি না। হ্যাঁ, এই এখন জন্য কেমনে ভাইবা নিলে স্যার আমাদের মনে হয় ওই যে 201 ব্যাচ রেজাল্ট খারাপ হয়ে যায়। বলে এগুলো। আমাদের রিকোয়েস্টের উপর বেস করে ইউনিভার্সিটি সিদ্ধান্ত নিয়েছে। তোমরা হলো গুগল ফর্মটাকে প্রিফার করেছো, যেটা হলেই ভালো হয় আমাদের। একটা চুরিদারি করা যায়। অনেক কোশ্চেন আমরা নিজেরা চিন্তা ভাবনা করে আমরা দিতে পারি। ভাইবার জন্য যে নার্ভাস ফিল হয় সেটা আমাদের করতে হয় না, এটা আমাদের জন্য সুইটেবল। এই জন্য সব জায়গায় গুগল ফর্ম একটা করে কি করা হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমরা চেয়ে নিয়েছো, এখন আমাদেরকে দোষ দিয়ে কি করবো বলো? না স্যার না স্যার, ভাইবা না থাকাই ভালো হয়েছে স্যার। এই তো দেখছো, এই জন্য 10 জনের মিডে কোনো ধরাই লাগবে না। গুগল ফর্ম দিবেন, খালি স্লাইড দেখবে, কপি পেস্ট ঠাস ঠাস মারা দিবে, শেষ। উত্তর থাকলে তো না মার্ক। এই জন্য তো টাইমটাকে খুব করা হয়েছে, রেস্ট্রিক্ট করা হয়েছে। দেখাও অ্যানসার করতে একটা টাইম দরকার। মানে নিজে জেনে যদি পারে সে অ্যানসার করতে পারবে, দেখে হয়তো কিছু পারবে, ফুল অ্যানসার সে করতে পারবে না। স্যার লিখতে গেলে অনেক সময় ব্যয় হবে। এই জন্য টাইমের দিকেই তোমার খেয়াল রাখতে হবে। এই জন্য তুমি ওপেন বুক সিস্টেম মানে এটাই, তোমার বই থাকবে সামনে, কিন্তু দেখে যে লিখবে এই সময় তুমি পাবা না। আমরা বাইবা হলে কি হয় স্যার, আমরা তো ধরেন সুন্দর করে পুরোটা আবার পড়ি, একবার আমরা সুন্দর করে টুকু 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 নোট করি, এত সুন্দর করে, যাতে অন্তত ক্লিয়ার হয়ে যায় পুরো। কেন গুগল ফর্মের জন্য তাই করবা? গুগল ফর্মে তো ওই টাইপের কোশ্চেনই থাকবে, ছোট কোশ্চেন থাকবে, অনেকগুলো ছোট। আর মেন্টালি সত্যি কথা বলতে এখন সেটআপ হয়ে গেছে, মেন্টালি খালি সার্চ দেব, কপি আর পেস্ট মারবো, সার্চ দেব, কপি আর পেস্ট মারবো, এরকম কোনো সমস্যা নাই। এলাও যেহেতু এখানে কোনো প্রক্টর বসানো হয়নি, এলাও, কিন্তু তোমরা টাইমের মধ্যে করতে হবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ওইভাবেই কোশ্চেন করা হবে, তুমি কপি পেস্ট করার সুযোগ পাবা না, ঠিক আছে? স্যার আসলে কথাটা হচ্ছে স্যার 10 কথার এক কথা ডিসিশন, যাই হোক কিছু পক্ষে থাকবে কিছু বিপক্ষে থাকবে, এবং তোমরা যেভাবে ভাবছো কপি পেস্ট পাবা না এরকম অ্যানসার। স্যার ভার্সিটি খুলে দিলে আমরা একটা প্রবলেমের সম্মুখীন হতে পারি। সেই প্রবলেমটা হচ্ছে স্যার, আমরা এই যে অলরেডি মানে সার্চিং করে করে অভ্যস্ত হয়ে গেছি, এখন যদি পরীক্ষা দিতে যাই হলে, এইটা একটা তুমি কারেক্ট একটা পয়েন্ট আইডেন্টিফাই করেছো। অনেকগুলো হবে, আমরা যে অনলাইন মোডে ধরো জার্নি করতে হচ্ছে না, আসতে হচ্ছে না, বসে বসে যে একটা অভ্যস্ততা আসছে, আবার যখন ক্লাসের জন্য ঘুম থেকে, এখন ধরো ঘুম থেকে খালি উঠে ক্লাসে জয়েন করবে একটা অনলাইনে, তাও 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? যখন ইউনিভার্সিটি খুলবে, বাসায় থেকে আসতে হবে যাদের, যার বাড়ি ধরো ওই নারায়ণগঞ্জ, যার বাড়ি ধরো যাত্রাবাড়িতে, তার 2 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে। স্যার ব্যাপার না, চেঞ্জ হয়ে যাব, সমস্যা নাই, অনলি চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। মানে আমি যেটা আশঙ্কা করছি, প্রথমে যেটা ধরো তোমাদেরকে অনলাইনে আনার জন্য কিছুটা কি করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে, আবার যখন অফলাইনে যাবো এখানে আবার কিছুটা স্ট্রাগল করতে হবে। যে কোনো সিস্টেমিক ট্রান্সফরমেশনের এই এটা থাকে, ট্রানজিশন পিরিয়ডটা, এটা আমাদের ফেস করতে হবে। ওকে শোনো, আমার একটা মডেল বাকি আছে, তোমরা আমার কিন্তু সময় টেকনিক্যালি কি করে ফেলছো, নিয়ে নিচ্ছ। ওকে, সেই সুযোগ আর দিচ্ছি না, 15 মিনিট আমি শেষ করে দিচ্ছি। একটা মডেলই তোমাদের পড়াবো অ্যাজাইল মেথড থেকে, সেটা হলো র্যাড মডেল। না, এটা তো শেষ করতেই হবে, অনেকগুলো অ্যাজাইল মেথড আছে, সেগুলো ধরো র্যাড মডেল যেটাকে আমরা বলছি, তারপর ইনক্রিমেন্টাল মডেল আমরা প্রোটোটাইপিং এ দেখেছি অলরেডি, সেটা অনেকটা এরকমই। একটা স্ক্রাম আছে, এগুলো আমরা আসলে আর এইখানে দেখবো না, কারণ সবগুলোর ক্যারেক্টারিস্টিক্স প্রায় সেম, র্যাড এর মতোই, ঠিক আছে? এই জন্য আমরা একটা মডেলকে আমরা ভালো মতো দেখবো, দেখে আমরা ওই মডেলটাকে, ট্র্যাডিশনাল যে মডেলগুলো আমরা দেখলাম, প্ল্যান ড্রাইভেন যে মডেলগুলো দেখলাম, তার সাথে কোথায় পার্থক্য সেটা যদি আমরা ধরতে পারি, তাহলে বাকি মডেলগুলো আমরা এমনিতেই বুঝতে পারবো।
এখানে দেখো ট্র্যাডিশনাল মডেল যেটা আমরা বলছি অ্যানালাইসিস, এখানে একটা ডিজাইন ফেজ, হাই লেভেল ডিজাইন এবং বা সিস্টেম ডিজাইন যদি আমরা বলি, এটা হলো তার মডিউল ডিজাইন বা ডিটেইল ডিজাইন। এটা কনস্ট্রাকশন বা কোডিং ফেজ, টেস্টিং, বিভিন্ন ধরনের টেস্টিং আছে এখানে, মডিউল টেস্টিং, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং, দেন ইমপ্লিমেন্টেশন। এই ফেজগুলো আমাকে কি করতে হয়, স্টেপ বাই স্টেপ ফলো করে আসতে হয়। এক একটা মডেলে এক রকম করে, ওয়াটারফল একরকম করছি, ভি শেপে একরকম করছি, প্রোটোটাইপিং এ যে একরকম করেছি, আবার স্পাইরালে যে আমরা, কিন্তু সবগুলো কাজই কিন্তু আমরা করছি। তো র্যাডে যেটা বলছে, নামই হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আমরা র্যাপিড শব্দটা এখানে চলে আসছে, তার মানে কোনো জায়গা থেকে তাকে টাইম কি করতে হবে, রিডিউস করে নিয়ে আসতে হবে, এটা হলো মূল লক্ষ্য। তার মানে এই ট্র্যাডিশনাল যে মেথড মডেল, এই মডেলে যে টাইমটা লাগবে আমরা র্যাডে, তাহলে আমরা টাইমটাকে কি করে নিয়ে আসতে হবে, মিনিমাইজ। তাহলে মেকানিজমটা কি, মেকানিজম হচ্ছে এখানে দেখো অ্যানালাইসিস এন্ড কুইক ডিজাইন। এর আগে দেখো তিনটা ফেজ ছিল, তিনটা ফেজের মধ্যে আরো এরকম ডিটেইলস কি আছে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, হাই লেভেল ডিজাইন, এবং একটা কমপ্লিট না করে আরেকটাই তুমি আসতে পারবে না, এটা কমপ্লিট না করে এখানে তুমি আসতে পারবে না। তার মানে এই ফেজে অনেক সময় তোমাকে কি করতে হয়, কনজিউম করতে হয়। এইখানে র্যাড মডেল এসে যেটা বলছে যে এই জন্য আমি এত সময় দেবো না, সেটা প্রোটোটাইপিং আমরা করে আসছিলাম কিছুটা, যে এই অ্যানালাইসিস বা ডিজাইনে আমাদের এত সময় দেওয়া যাবে না, টোটালটাকে মার্জ করে কাস্টমারের সাথে বসে পেন্সিল বা পেপার নিয়ে সেখানে আমরা স্কেচ করব, প্রয়োজনে ছোট যদি হয়, বড় হলে আমরা কিছু টুলস এর ব্যবহার করব, করে এই তিনটা ফেজকে আমরা কি করে ফেলবো, টোটাল তিনটা ফেজকে আমরা রিডিউস করে একটা ফেজে নিয়ে আসবো। তার মানে এখানে আমরা অনেকটা টাইম আমরা সেভ করে ফেলতে পারলাম। তাহলে এখানকার যে ঘাটতিটা, সেটা আবার কিভাবে ফিল আপ করবো, ফিল আপটা করবো হচ্ছে প্রোটোটাইপিং যে কনসেপ্ট আমরা ব্যবহার করছি সেটা। আমরা একটা প্রোটোটাইপ ডিজাইন করব, কুইক অ্যানালাইসিস করে ডিজাইন করে একটা প্রোটোটাইপ দেবো, সেই প্রোটোটাইপটা দেখাবো, সেটার উপর আবার নতুন কিছু কমেন্টস আসবে, রিকোয়ারমেন্ট আসবে, সেটাকে রিফাইন করবে, নতুন করে আবার বিল্ড করবে, আবার সেটাকে ডেমনস্ট্রেট করবে। তাহলে এই লুপটা চলতে থাকবে যতক্ষণ না পরিপূর্ণ আমরা একটা সিস্টেম ডেভেলপ করে ফেলবো, বা স্যাটিসফ্যাকশন লেভেলে যখন না আসছে, যখন আসবে তখন একটা খুব জেন্টল একটা টেস্টিং। এখানে দেখো অনেকগুলো টেস্টিং এর ফেজ আছে। ট্র্যাডিশনাল আমরা দেখছি যে কনস্ট্রাকশনের পরে ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, অ্যাকসেপ্টেন্স। যেহেতু এখানে সিস্টেম আমি বানিয়ে ফেলছি সরাসরি, এখানে আলাদা করে আর সব ধরনের টেস্টিং দরকার হয় না। খুব অল্প সময়ে একটা টেস্টিং করে, যেহেতু ইউজার এখানে ইনভলভ থাকে, ইউজার বারবার দেখছে তার পারফরমেন্স, সে অলরেডি প্রতি ফেজে, প্রতিটা প্রোটোটাইপিং এর স্টেজে সে অলরেডি অ্যাকসেপ্ট করেই নিয়েছে, ফাইনালি তার অ্যাকসেপ্টেন্সটা আসলে আর এতটা দরকার হয় না। এই জন্য আমরা দ্রুত সিস্টেমটাকে ডেলিভারি দিতে পারি। তাহলে মেকানিজমটা হলো মেইনলি অনেকগুলো অ্যানালাইসিস ফেজ এখানে কি করা, রিডিউস করে ফেলা, রিডিউস করে টাইমটাকে কমিয়ে নিয়ে আসা। তাহলে এই কাজটাকে যদি আমরা বলি মেইনলি চারটে ফেজে যদি আমরা ভাগ করি, র্যাড মডেলটাকে চারটে ফেজ হচ্ছে রিকোয়ারমেন্ট প্ল্যানিং, এটা খুব কুইক হচ্ছে, এখানে দেখো কোনো রিপিটেশন নাই, ইটারেশন এখানে কোনো ঘটানো হয়নি। দেন আমরা নিয়েছি একটা কুইক ডিজাইন, একটা ইউজার ডিজাইন, এবং তার উপর বেস করে একটা কনস্ট্রাকশন, এবং এইটাই মূলত আসলে কি করছি আমরা, ডিজাইন এবং কনস্ট্রাকশনটাকে বারবার রিপিট করছি। কাট ওভার ফেজে এসে কোন জায়গায় এই যে কনস্ট্রাকশন এবং ডিজাইন বারবার যে রিপিট করছি, যখন সেটা অ্যাকসেপ্টেবল একটা পর্যায়ে আসছে, ইউজার যখন স্যাটিসফ্যাকশন চলে আসছে যে এইটা পারফেক্ট, দেন কাট ওভার। ঠিক আছে, যেমন এটা যেমন সিনেমার যারা শুটিং করো, আরাফাত প্রীতম, তোমরা অনেক সময় যে শুটিং করার জন্য ঘুরে বেড়াও, বিভিন্ন স্টাইলে দেখবা, বিভিন্ন কথা নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, যখন তোমার পছন্দ হয়, যারা দেখবা ডিরেক্টর বলছে কাট, তার মানে এটাও অনেকটা এরকম, বিভিন্ন ধরনের মডেল বিভিন্ন ভাবে তাকে কি করতে হচ্ছে, রিপ্রেজেন্ট করছে, ডেমনস্ট্রেট করতে হচ্ছে। যখন একদম পারফেক্ট ডিজাইনটা বা পারফেক্ট প্রোটোটাইপিংটা যখন আমরা পেয়ে যাচ্ছি, তখন এটা আমরা কি করে দিচ্ছি, কাট ওভার, কাট বের হয়ে আসছে লুপ থেকে, আর কোনো সিনারিও এখানে আমার নেওয়ার দরকার নেই। এই চারটে ফেজের মধ্য দিয়ে আমরা যাই। যখন এখান থেকে যদি আমরা বলি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ একটাই, প্রথমত সেটা হলো আমরা টাইমটাকে কমিয়ে নিয়ে আসতে পারি, কুইক ডেলিভারি দিতে পারি, অ্যানালাইসিসের খুব একটা দরকার হয় না। যেহেতু অ্যানালাইসিসের দরকার হয় না, সেজন্য এক্সপার্ট টিম মেম্বার এখানে দরকার হয় না। একটা ইনএক্সপিরিয়েন্স লোক দিয়েও আমরা কি করতে পারি, র্যাড মডেলটাকে
কাজে লাগিয়ে একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেলতে পারি, কারণ এখানে ইউজারের ফিডব্যাক থাকে, ইউজার নিজে এখানে প্রত্যেকটা ফেজের সাথে প্রত্যেকটা ডেভেলপমেন্ট টাইমের সাথে সে কানেক্ট থাকে, সে দেখছে কি ইনপুট দিচ্ছে, কি আউটপুট হচ্ছে, কিভাবে সিস্টেম কাজ করছে, এবং ওই ইউজারকে তাকে আলাদা করে ট্রেনিংও দিতে হয় না, কারণ সে এই সিস্টেমের সাথে অলরেডি তৈরি হওয়ার সময় অভ্যস্ত হয়ে যায়। এগুলো হলো তোমার অ্যাডভান্টেজ। মেইন অ্যাডভান্টেজ হলো টাইম রিডিউস করা, অল্প সময়ে এবং অল্প খরচে একটা সফটওয়্যার ডেভেলপ করা, যেহেতু ইনএক্সপিরিয়েন্স লোক আমি কাজে লাগাতে পারি, অল্প খরচে এটা ডেভেলপ করা। স্যার এখানে কি রিস্ক অ্যানালাইসিসটা হয় না? না, রিস্ক অ্যানালাইসিস নাই। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হলো যেহেতু আমি ইনএক্সপিরিয়েন্স লোক এবং অ্যানালাইসিস টাইমটা খুব কম, রিস্ক অ্যানালাইসিস তো নাই, তাহলে হাই রিস্ক প্রজেক্টের ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারবা না, ঠিক আছে, এই মডেল। আবার লো রিস্ক প্রজেক্টের ক্ষেত্রেও আমি এই মডেল ব্যবহার করে যদি সফটওয়্যার কম খরচে আমি একটা সফটওয়্যার দিতে পারি, কিন্তু সেটা খুব কোয়ালিটি সফটওয়্যার হয় না, যেহেতু আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আমরা একেবারেই সময় দেই না। ওইখানে খুব কোয়ালিটি রিকোয়ারমেন্ট যেগুলো বা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যেগুলো আমরা দেখছি যেটা একটা সফটওয়্যারের কোয়ালিটি এনহ্যান্স করে, সেরকম একটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট কি থাকতে পারে, মিসিং থাকতে পারে, যেহেতু এক্সপার্ট লোক থাকে না। আবার ইউজার যারা বলছে তারাও তো এত টেকনিক্যাল পারসন না, তারা হয়তো তার কাজ হচ্ছে এটা দেখলেই সে বুঝে যাচ্ছে আমার কাজ হয়ে যাচ্ছে। কোয়ালিটি কাজ হচ্ছে কিনা, সিকিউরিটি মেইনটেইন হচ্ছে, ডিপেন্ডেবিলিটি আছে কিনা, পোর্টেবিলিটি আছে কিনা, এগুলো কিন্তু সে বুঝবে না। এই জন্য এই সিস্টেমটা কি থাকে, কোয়ালিটির দিক দিয়ে অনেক পিছিয়ে থাকে। খরচ কম, টাইম কম, ঠিক আছে, কিন্তু কোয়ালিটিও এই জন্য অনেক কম থেকে যায়, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটা থেকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কোন ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তাহলে প্রথম হচ্ছে যেখানে আমার টাইম কম দরকার, কস্ট বাজেট কম, সেই ক্ষেত্রে আমি র্যাডে যাব। বাট শর্ত কি, যদি এটা হাই রিস্কি সিস্টেম হয় তাহলে আমি যেতে পারবো না, তাহলে আমি প্রজেক্ট ডিনাই করে দেবো প্রয়োজনে, কিন্তু আমি এটা যাব না, রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে। যদি এগুলা কোন ক্ষেত্রে, যেগুলা এই সচরাচর ব্যবহার করছি, ভুল ত্রুটি থাকলে বা ইরোড থাকলে বা কোনো ধরনের একটু স্যার যেমন স্যার আমাদের দেশের সরকারি অ্যাপস গুলো স্যার, হ্যাঁ, কোনো একটা এত মেজর কোনো ক্ষতি হবে না, ঠিক আছে, লস হবে না, সেই সকল ক্ষেত্রে তুমি কি করতে পারো, র্যাড মডেলে যেতে পারো। বুঝতে পারছো? জি স্যার। কিন্তু আমাদের যেটা প্র্যাকটিক্যালি বাংলাদেশের যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি যেগুলো আসলে সিএমএম লেভেল কাজ করা, সেগুলোর কথা আলাদা, তারপরেও ম্যাক্সিমাম জায়গায় র্যাড মডেলটাই অনুসরণ করে। কারণ কি বলতো, কারণ হচ্ছে হলো আমাদের দেশের যে ইউজার কাস্টমার তারাই আসলে অনেক পিছিয়ে। তার মানে একটা সফটওয়্যারে যে এসআরএস দিতে হবে, রিকোয়ারমেন্ট দিতে হবে, এমন কোন সফটওয়্যারই আসলে পাওয়া যায় না যার রিকোয়ারমেন্টটা ফুলফিল থাকে। তার মানে মাস পথে আমাদের অনেক রিকোয়ারমেন্ট হয়। আমাদের যদি হিউজ বাজেট থাকে কোয়ালিটি সফটওয়্যার, সেখানে আমাদের স্পাইরালে যেতে হয়। আর যদি কম বাজেট থাকে, নো রিস্ক প্রজেক্ট, তাহলে আমাদের সেখানে রেড মডেল চলে আসে। বুঝতে পারছো? বাকি মডেলগুলোর ব্যবহার খুবই কম আমাদের দেশে। ঠিক আছে, এ পর্যন্তই। আমারও টাইম শেষ, তোমাদেরও। জি স্যার, অনেক পড়ে ফেলেছি, সবকিছু অনেকটা গুলাই গেছে। তোমাদেরও বিপদ আপদ শেষ। আবার একটু রিপিট করো, রিভিউ করো, আশা করি পরিষ্কার হয়ে যাবে। এবং এই মুহূর্তে যদি কোথায় কোথায় গুলিয়ে গেছে যদি এটা জানতে চাও, তাহলে আমি যদি আবার সেটাকে কি করতে পারি। স্যার এই মুহূর্তে তো ধাপ করে বলতে পারবো না, একটু আগে রিভিউ করতে হবে বাসায় বসে, নাহলে বুঝবো না। ঠিক বলেছো, রিভিউ করতে হবে। আমি তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেভাবে পড়াই, আমি কিন্তু কন্টেন্টের দিকে খুব কম তাকাই, ঠিক আছে, খেয়াল করছো কিনা। কারণ এটা আমার টোটাল প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে আমি ডিসকাস করি। আমি যখন এই ইয়াগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিশেষ করে আমি খুব এনজয় করি। আমি যখন তোমাদের সাথে লেকচার দিবে কথা বলি, এটা একেবারেই আমার প্রিভিয়াস যে আমি মনে হচ্ছে ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করি, যেভাবে করছি, ওই সিনারিও তোমাদের সাথে আমি কি করি শেয়ার করার চেষ্টা করি। যেখানে আমার কাছে যতটা ইজি মনে হয়, তোমাদের কাছে হয়তো এতটা ইজি না। এই জন্য বারবার তোমাকে কি করতে হবে, রিপিট করতে হবে, রিভিউ করতে হবে, বইয়ের কাছে একটু যেতে হবে। তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সবার যে আতঙ্কটা কি সঠিক নাকি সেটা আমাকে একটু বলো দেখি। এটা আসলেও খুব কঠিন সাবজেক্ট?
না স্যার, এটা না স্যার, এটা এক একজনের উপর ডিপেন্ড করে স্যার। দেখা যাচ্ছে যে একজনের আমার কাছে ম্যাথ অনেক কঠিন লাগে, বাট অন্যজনের কাছে সেটা ফেভারিট। তো আমার মনে হয় এটা ডিপেন্ড করে পারসন টু পারসন। ম্যাক্সিমাম জিনিসটা হলো, এটা তো পুরোটাই তো থিওরিটিক্যাল, আর ওই যে গ্রাফিক্যাল জিনিসগুলো আর কি। স্যার এই থিওরিটিক্যাল এবং সাবজেক্টে স্যার অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস বেশি করতে হবে আর মনে রাখা লাগবে বেশি স্যার। অ্যানালাইসিসটা বেশি, ক্রিটিক্যাল থিংকিংটা এখানে অনেক বেশি। থিংকিংটা চেঞ্জ করা লাগবে এই সাবজেক্টে। ক্রিয়েটিভিটিটা অনেক দরকার। স্যার আমি যদি বলতে যাই তাহলে একটা স্যার সময় মানে যদি একটা জিনিস দেখে ডিসিশন নেওয়া, হুট করে ডিসিশন নেওয়া। হ্যাঁ, ইনস্ট্যান্ট একটা প্রবলেম সলভিং যে ক্যাপাবিলিটি, এটা খুব এখানে হাইলাইট করা হয়। আমার কাছে এটা আমি খুব এনজয় করি, এই কারণে আমি আমার ক্যারিয়ারের শুরুতেই আসলে আমি জবই শুরু করি হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, যে কারণে এটা আমার কাছে খুব প্যাশনেবল একটা সাবজেক্ট বা এরিয়া। আমি ওইভাবেই করার চেষ্টা করি, তোমাদের কাছে ক্লাস কন্ডাক্টের ক্ষেত্রেও ওইভাবে প্র্যাকটিক্যাল যে সিনারিও সেগুলোর মধ্যে দিয়েই করার চেষ্টা করি। এখানে দেখো ফাইজুর রহমান ভুইয়া আছো কিনা? ফাইজুর? জি স্যার, আছি স্যার। আওয়াল হোসেন? ইয়েস স্যার। জহিরুল ইসলাম? জহিরুল নেই। আব্দুল্লাল মামুন? মাহবুব জামান? প্রেজেন্ট স্যার। বিথি রয়? প্রেজেন্ট প্লিজ। আলম সিদ্দিক? ইয়েস স্যার। মাহাদি আহমদ? ইয়েস স্যার।